আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সারা দেশে জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি, সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি। নির্বাচনের তারিখ নির্ভর করবে কতটুকু সংস্কার জনগণ চায় তার উপর, বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত ব্রিটেন। ইজতেমা মাঠে হামলা ও হত্যার জন্য সাতপন্থীদের বিচার চান সুরাই নেজামপন্থীরা, দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা বন্ধের দাবি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক, বিএফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণের শেষ বিদায়। শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইট ব্যবহারে সাফল্য, প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। এবং রংপুরের দাপুটে পারফরমেন্সে শেষ হলো বিপিএল এর ঢাকা পর্ব, রান তোলায় এনামুল বিজয় ও বল হাতে তাসকিনের ধারাবাহিক আধিপত্য। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে যৌথভাবে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেছে, গত 4 দিনে সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। 2024-এর শেষ দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্র তৈরির জন্য সরকার উদ্যোগ নিলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে সংগঠনটি। ঘোষণাপত্রের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথ সংবাদ সম্মেলন। রাজনৈতিক দল ও জনগণের মতামত গ্রহণের বিষয়ে সরকার এখনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে, আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। জাতীয় নাগরিক কমিটি বলছে, কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। সংগঠন দুটির আশা, 15 জানুয়ারির মধ্যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় দুটো, চলতি বছরের ডিসেম্বর অথবা 2026-এর মাঝামাঝি। নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কি পরিমাণ সংস্কার চায় তার উপর। ব্রিটিশ এমপি রূপা হক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সংস্কার পদক্ষেপ, নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং রাজনৈতিক দলগুলোর ভোটে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, গত 3 সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ভুয়া এমপি, ভুয়া সংসদ ও ভুয়া স্পিকার ছিল। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ এমপি রূপা হক বলেন, নতুন বাংলাদেশ দেখে তিনি উৎসাহিত। আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
কনকনে শীতের কবল থেকে আপাতত স্বস্তি মিললেও সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের কবলে পড়তে যাচ্ছে দেশ। মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দুদিন দেশের উত্তর পূর্বাঞ্চলে সামান্য বৃষ্টির পর বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা আরও কমে উত্তর পশ্চিমে শীতপ্রবণ অঞ্চল মাঝারি শৈত্যপ্রবাহে আক্রান্ত হতে পারে। গত 3 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই তীব্র শীতের কবলে পড়ে পুরো দেশ। দিন রাতের তাপমাত্রার ব্যবধান কম থাকা, সাথে উত্তরের শীতল বাতাস, সব মিলিয়ে শীতের অনুভূতি ছিল হাড় কাঁপানো। তীব্র শীতপ্রবণ উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েন চরম বিপাকে। শীতজনিত রোগে নারী, শিশু ও প্রবীণেরা ভুগছেন নানান জটিলতায়। জ্বর, কাশি, ঠান্ডা। ছুটি দিচ্ছি, সেই রোগগুলো আবার ফেরত আসতেছে, যে তাদের আবার ঠান্ডা বেড়ে যাচ্ছে। 3 দিন পর শনিবার সূর্যের দেখা মিলেছে, বেড়েছে দিনের তাপমাত্রাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তখন শীতের অনুভূতির তীব্রতা চরম আকারে বৃদ্ধি পায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 7 ও 8 তারিখ সিলেট ও ময়মনসিংহে ইলশেগুড়ি বৃষ্টি হবে। এরপরই শীতপ্রবণ পঞ্চগড়, তেঁতুলিয়া, নওগাঁ, নাটোর, বগুড়া, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইবে। সারা দেশের তাপমাত্রাই কমে যেতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা। একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং এটি ন্যূনতম 3 দিন স্থায়িত্ব থাকে। সুতরাং 9 তারিখ থেকে 12 তারিখ কখনো কখনো এটি একটু দীর্ঘায়িত হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহ 2 থেকে 3 দিন স্থায়ী হয়ে এরপর শুরু হবে মাঝারি শৈত্যপ্রবাহ। তখন দিন ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। ইজতেমা মাঠে হামলা ও হত্যার জন্য সাতপন্থীদের দায়ী করে তাদের বিচার এবং দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা সহ সাতপন্থীদের সব কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন সুরাই নিজামপন্থীরা। তারা বলেছেন, দুপক্ষের দ্বন্দ্ব বিবাদের ফলে বিশ্ব ইজতেমা নিয়ে সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। চকম আলিতার রিপোর্ট। মুসল্লিদের সংখ্যা প্রতি বছর বাড়তে থাকায় 2011 সাল থেকে বাংলাদেশকে 2 ভাগে ভাগ করে 2 পর্বে বিশ্ব ইজতেমা হয়ে আসছিল। 2017 সালে হঠাৎ করে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তাবলিগ জামাতের শীর্ষ আলেমরা। এরপর থেকে সুরাই নিজামপন্থী এবং সাদপন্থী 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে বিশ্ব ইজতেমা। নেতৃত্বের দ্বন্দ্ব রূপ নেয় সংঘর্ষে এবং বর্তমানে শনিবার দুপুরে বিভিন্ন দাবি নিয়ে সুরাই নিজামপন্থীদের সংবাদ সম্মেলন। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী 25 জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। সাতপন্থীদের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। দ্বিতীয় পর্বের ব্যাপারে এই মুহূর্তে আমরা আশা করতেছি সরকারের কাছ থেকে যে তারা এই বিষয়টার একটা স্থায়ী সুরাহার আগ পর্যন্ত ইজতেমার মাঠে তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিবে না। 31 জানুয়ারি থেকে সুরাই নিজামপন্থীদের এবং 7 ফেব্রুয়ারি থেকে সাতপন্থীদের আয়োজনে 2 পর্বে বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত প্রায় 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে শোষণ করেছিল। তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের কথা বলে লুটপাট চালিয়েছিল। কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, দেশের মানুষ জামায়াতকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ দিলে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্মান সুরক্ষিত থাকবে। জেলা জামায়াতের আমির প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্বে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো।
তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন মৎস্যজীবী, আর ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। ভারতের আনন্দবাজার অনলাইনে বলা হয়েছে, ইতোমধ্যে শনিবার সকালে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে, আর পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে 78 জনকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা সুলতানার 2 দফা জানাজার নামাজ হয়েছে বিএফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তার সহকর্মী ও ভক্তরা। তারা জানান, অঞ্জনা তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। অঞ্জনা সুলতানা চলচ্চিত্রে অঞ্জনা নামে পরিচিত। 1965 সালের 27 জুন ঢাকার এক সংস্কৃতি মনা পরিবারে জন্ম নেন। 1976 সালে সেতু চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে যাত্রা শুরু করেন তিনি। 300-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী। পরিণীতা ও গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তোর ওয়াইফ মানে ভাবি দেখতে কিন্তু সত্যি সুন্দরী। 2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রী। সকালে শেষবারের মতো গুণী শিল্পীর মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল বিএফডিসিতে। সেখানে প্রথম জানাজার নামাজ হয়। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। তার ব্যবহারটা খুব সুন্দর ছিল, যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে, এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেলে। আমার সবসময় চাইতো যে আমার শিল্পীরা ভালো থাকুক, আমার অসহায় শিল্পীরা ভালো থাকুক, এই অপ্রাপ্তিটা আমার ছিল। ওনার সাথে যদি একজন নতুন মানুষও 10 মিনিট কথা বলে, মনে হবে না যে আজকে প্রথম কথা হলো। তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি। দুপুরে 2য় দফা জানাজার নামাজ হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এতে সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ জনেরা, ভক্ত ও চ্যানেল আইয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অভিনেত্রী অঞ্জনার জন্য চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। অঞ্জনা সুলতানার প্রতি শ্রদ্ধা জানান চ্যানেল আই পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। গুণীয় শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তারা। অঞ্জনা যেভাবে চলে যাবে, এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, আমি একটু বুঝতে পারিনি। কখনো ওকে কোনো দিন অসুস্থ দেখিনি, শরীর খারাপ দেখিনি, কোনো ওষুধ খেতে দেখিনি, কিছুই দেখিনি। হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ যে আমাদের মাঝ থেকে চলে গেছে। একজন ভালো মানুষ, একজন স্বজন মানুষ, এবং কখনোই কোনো ঝগড়া ফেসাদের মধ্যে থাকতো না। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে উপরে ভালো রাখেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেন। সে ধারা হচ্ছে নৃত্য এবং অভিনয়ের সংমিশ্রণে একটি চমৎকার ধারা। তার মৃত্যুতে আমরা চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে আমরা শোকাভিভূত। সবসময় দেখেছি আমাদের চলচ্চিত্রে যখনই কোনো ক্রাইসিসে আমরা পড়েছি, যখন আমরা কোনো আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি, উনি ছুটে এসেছেন। আমি কোনোদিন কারো সম্পর্কে ওর মুখ থেকে একটি খারাপ কথা ভালো ছাড়া শুনিনি। এরকম মানুষদের থাকা উচিত ছিল এই দেশে। চলচ্চিত্রের সোনালী সময়ের এই অভিনেত্রীকে বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এলইডি লাইটের প্রযুক্তি ব্যবহার করে অনেক উদ্যোক্তাই সফল হচ্ছেন অমৌসুমে ড্রাগন ফলের ফলন বাড়াতে। শরীয়তপুরের জহিরুল ইসলাম তার ড্রাগন বাগানের একটি অংশে এলইডি লাইট লাগিয়ে সুফল পেয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির সফল ব্যবহারই নিশ্চিত করতে পারে নিরাপদ উপায়ে অধিক ফলন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আড়িয়ালখার শাখা নদীর তীরে শরীয়তপুর জেলার জয়নগর গ্রামের এই ড্রাগন বাগানটিতে অমৌসুমেও ফুল এসেছে। এই সময়ে ড্রাগন ফলের ফলনে বেশ আশাবাদী উদ্যোক্তা জহিরুল ইসলাম। এগুলো স্যার যে যত ফুল দেখতেছেন সমস্ত ফুলগুলো স্যার আমার এগুলো কিন্তু স্যার এলইডি লাইটের প্রভাব। সিজনের চাইতে বেশি ধরছে, প্রত্যেকটা ডোগায় একটা করে ফুল আছে স্যার। তবে ক্রমবিকাশমান ড্রাগন ফলের বাণিজ্যিক চাষে টনিক নামের এক শঙ্কার কথাও জানালেন তিনি। আমাদের দেশে স্যার এই ধরনের ড্রাগন বাজার ছেয়ে গেছে। গত বছর শেষের দিক দিয়ে কিছু ড্রাগন আসছিল, পরে অনেকেই বিক্রি করতে পারেনি। কিন্তু এই বছর প্রথম থেকেই সবাই এগুলি করতেছে। সবার দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট
এক একটা ড্রাগন। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান এই উদ্যোক্তা। প্রত্যেকটা আপনার 15 ওয়াটের এলইডি লাইট, যেগুলো আমাদের দেশে নর্মাল যে এলইডি লাইট গুলো আছে না, এগুলো আমি স্যার 30 ওয়াটের লাইটও জ্বালাই দেখছি, কিন্তু স্যার এটা আসে না। এটা কি এই প্রযুক্তির কল্যাণে? এটা প্রযুক্তির কল্যাণে। বিশ্বজুড়ে তৈরি হওয়া ড্রাগন ফলের বিশাল বাজারে প্রবেশ করতে প্রয়োজন কৃষিতে শুদ্ধ চর্চা নিশ্চিত করা। প্রযুক্তির কল্যাণে ড্রাগন খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ছে, আবার একইভাবে এই প্রযুক্তির কুফলে স্বাস্থ্য খাত হুমকির মধ্যে পড়ছে। উদ্যোক্তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যদি দেখভাল করা না হয়, সঠিক তদারকি না হয়, তাহলে উদীয়মান এই ড্রাগন চাষের শিল্প সাংঘাতিক রকম হুমকির মধ্যে পড়বে। শরীয়তপুরের জয়নগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার আই স্পোর্টস। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, আই স্পোর্টসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাহুল রায়। এবার অন্যান্য সংবাদ। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, 4 মাসের গুম জীবনে মৃত্যুর প্রহর গোনা, র্যাব পুলিশের নির্যাতনে হাত পা ভেঙে যাওয়া এবং তাকে খুঁজে না পাওয়ার হতাশায় অসুস্থ হয়ে বাবা ও শ্বশুরের মৃত্যুর বেদনা নিয়ে বেঁচে আছেন তিনি। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুদ শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে বিএনপি নেতা আনিসুর রহমান খোকনের কথা। বিএনপির তরুণ নেতা আনিসুর রহমান তালুকদার খোকন 2014 সালে শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে অংশ নেন। সে সময় ধানমন্ডি থেকে 2 কর্মী সহ তাকে গুম করা হয়। আমার বাচ্চা যখন 4.5 বছর বয়স, বড় মেয়ে, একটা বাচ্চা পাশের বাসা থেকে খেলতে আসতো ওর সাথে। আমার বড় মেয়ে বলতেছে যে আজকে আমার মন ভালো না, আমি তো খেলবো না। তো বাচ্চাটা বলতেছে কেন খেলবো না? বলতেছে আমার বাবা মারা গেছে, আমার মন ভালো নেই। এই কষ্ট ছিল ওদের 4 মাসের, কিন্তু যারা ফিরে আসে নাই, ওর মতো অনেক বাচ্চা আছে এখনো বাবাকে খুঁজছে। সেই বাবাদেরকে কে এনে, কার ক্ষমতা আছে সেই বাবাদেরকে সামনে এনে দেওয়ার? খোকনের দাবি, শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ গুম বাহিনী পরিচালিত হতো। গুমের ঘটনার সাথে যারা জড়িত ছিল, যে সকল অফিসাররা, তারা আলাদা একটা ফ্যাসিলিটি পেত, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি তাদের কানেক্ট থাকতো। শুধু গুম নয়, র্যাব পুলিশের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হন বলেও জানান বিএনপির এই তরুণ নেতা। আমার বাম পা, ডান হাতের একটা সাইড, তারপরে মানে এগুলো ভেঙে ফেলেছিল। একদম অমানসিক নির্যাতন যেটাকে বলে। তখন 4 দিন পানিই খেতে দেয়নি। 10 দিনের মতো যখন আমাকে নির্যাতন করছে, তখন আমি একবেলা খেয়েছি কি না আমার সেন্স ছিল না, কারণ ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত। তখন মনে হইতো আমি মানে ভাসতেছি শূন্যে। একটু লবণাক্ত একটা মেডিসিন মুখে দিত, মানে এটা দিলে মনে হতো আমি মানে আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি মানে অন্যরকম একটা ফিল করতাম তখন সময়টা। গুমের শিকার হয়ে এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন ও তাদের বিষয়ে সরকারের আন্তরিকতার দাবি জানান বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্য বিএনপি সভাপতি শাহ মুজাম্মেল নান্টু। দীর্ঘ 15 বছর পর দেশে এসেই রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান মুজাম্মেল নান্টু। তিনি বলেন, 15 বছর আগে তাকে দেশ থেকে বাধ্য করেছিল ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, নির্বাচনের মাধ্যমে তার পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সে সময় তার নিজ জেলা হবিগঞ্জ 1 আসনের নবীগঞ্জ ও বাহুবল উপজেলার নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
গাজায় ইসরায়েলের বিমান হামলায় 2 দিনে 138 জন নিহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবার গাজা উপত্যকার অন্তত 8টি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 77 জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 145 জন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানো হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীতে অনুপ্রাণন লেখক সম্মেলন হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন এই সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক ইসহাক খান। তরুণদের জন্য এই আয়োজন নিয়ে কথা বলেন প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। তরুণ লেখক পাণ্ডুলিপি প্রতিযোগিতার 4টি বিভাগে বিজয়ী 15টি বইকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয়েছে বিজয়ী 15 জন লেখককে সম্মাননা, উপহার ও অর্থমূল্য। কৃষি সংবাদ। রংপুরের সবজি বাজারে দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। শ্রমিক খরচ না উঠায় অনেক কৃষক ক্ষেত থেকে সবজি উত্তোলন করছেন না। কৃষিজীবীদের লাভবান করতে বিশেষায়িত সবজি সংরক্ষণাগার স্থাপনের কথা ভাবছে কৃষি বিভাগ। মেরিনা লাভলির রিপোর্ট। চলতি শীত মৌসুমে রংপুরে শাকসবজির দাম ব্যাপক কমে গেছে। উৎপাদন মৌসুমে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শিম 5 টাকা, মূলা 2 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি 5 টাকা পিস, লাউ 15 টাকা পিস দরে পাইকারদের কাছে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। বাজার তো নেওয়া না, হাটঘাটেও চলতেছে না, ব্যাপারই তো নাই। 6 টাকা কেজি কি হয়? এরা তুলবে আছে না হলো মন বেশি খুবই। আমাদের কাছে 5 টাকা নিতেছে, সে ওরা 10 টাকা বিক্রি করতেছে। যদি 8 টাকা থাকতো তারপরেও আমার কিছু কীটনাশকের দাম বেশি, কিন্তু আমার কাঁচামালের দাম কম। সবজিটা সবারই একসঙ্গে নামি গেছে, নামার কারণেই এই জিনিসটার দামটা কমে গেছে। শাকসবজি সংরক্ষণের স্টোর থাকতো তাহলে আমরা হয়তো বা স্টোরে রাখতে পারতাম, এখন পরে একটু দাম ভালো দামে বিক্রি করতে পারতাম। এবছর রংপুর জেলায় 22 ধরনের শাকসবজি উৎপাদন হয়েছে। আগাম জাতের শাকসবজিতে ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন কৃষক। তাই আগাম ও নাবিতে সবজি উৎপাদনের তাগিদ দিয়েছে কৃষি বিভাগ। রংপুরে যদি একটি বিশেষায়িত হিমাগার স্থাপন করা যায় তাহলে ভরা মৌসুমে সবজিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করে তারা একটা ভালো দাম পাবেন। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর জেলায় 13,150 হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 720 হেক্টরেরও বেশি জমিতে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। ঝুলন্ত ব্রিজ, সুখী নীলগঞ্জ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের স্মৃতিসৌধ, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, বার্কি লেক, বেড়াইন্না সহ রাঙামাটির সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন পর্যটন স্পট মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। দীর্ঘ বিরতির পর স্থানীয় অর্থনীতিতে যেমন চাঞ্চল্য এসেছে, তেমনি বাড়তি রাজস্ব আদায়ও তৈরি হয়েছে সম্ভাবনা। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। পৌষের মাঝামাঝি আর ডিসেম্বরের শেষ ভাগে দেশজুড়ে পর্যটন খাতে এসেছে নয়া চাঞ্চল্য। এরই ধারাবাহিকতায় পাহাড়কন্যা খ্যাত রাঙামাটির দর্শনীয় স্থানগুলো মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। পাহাড় আর প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা এই খাতের বিকাশে পরিবেশ বান্ধব উন্নয়ন ও যথাযথ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেন। জায়গাটা অনেক সুন্দর, আমি এই পর্যন্ত 4 বার আসছি, আজকে 4তম। এখন পর্যটক ভালো আসতেছে, আমাদেরও ভালো বিক্রি হচ্ছে। আমার আজকে এখানে এসে বেশ ভালো লাগছে এবং আমি অনেক জায়গা দেখতে পেরেছি। সুন্দর রাখার জন্য আমাদের আরো কিছু ব্যবস্থা নেওয়া দরকার। জেলার বিভিন্ন উপজেলার পর্যটন স্পট সহ সাজেকের প্রায় 112টি রিসোর্ট কটেজের অধিকাংশই পর্যাপ্ত পর্যটক পাওয়ায় গতি এসেছে স্থানীয় অর্থনীতিতে। চলতি মাসে আমাদের টার্গেট আশা করছি 50 লাখ থেকে 60 লাখ টাকা অর্জিত করতে
সক্ষম হবে। সার্বিক নিরাপত্তায় নিরবিচ্ছিন্ন কাজ করছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। প্রত্যহ পেট্রোল টিম বের করি, সকাল 8টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকে, যতক্ষণ টুরিস্ট থাকে। টুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত যে মূল্য রয়েছে বা সেবার মান যেটা দেওয়ার কথা সেটা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলোর দিকে আমরা নজরদারি করি। রাজনৈতিক ও সাম্প্রদায়িক অস্থিরতা কাটিয়ে নভেম্বরের 1 তারিখ থেকে রাঙামাটি সহ 3 জেলায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা তুলে নেয় জেলা প্রশাসন। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্ক বিষয়ে কর্মশালা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় কর্মশালায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম এবং সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে মানব পাচার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জোর দেন বক্তারা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাই সংবাদে। সাইবার নিরাপত্তা আইন 2018 বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 জারি করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 রাষ্ট্রীয় নিবর্তন ব্যবস্থা বহাল ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা বিষয়ে আলোচনায় বক্তারা আরও বলেছেন, এই অধ্যাদেশে জনগণের মৌলিক মানবাধিকারের বিষয়ে অগ্রাহ্য করা হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্মের আয়োজনে মানবাধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় ছিলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান, ব্যারিস্টার সারা হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনে দিদারুল আলম ভূঁইয়া, রাজনীতিবিদ ববি হাজ্জাজ, ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাস্টার ও অন্যরা। মামলাগুলো বিচারাধীন অবস্থায় আছে, অনেকের এখনো আমাদের আজকের সভাপতি সহ হাজিরা দিতে হচ্ছে মাসের পর মাস, এবং এখন পর্যন্ত এগুলো এক ধরনের হয়রানির কন্টিনিউ করছে। সেই প্রেক্ষিতে আইনটা প্রয়োজন। আমরা এটাও মনে হয় সবাই স্বীকার করবো যে হ্যাঁ, সাইবার সিকিউরিটি সমস্যা আছে এবং থ্রেট হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্টিমিডেশন হচ্ছে থ্রু সাইবার স্পেস, এবং এটার জন্য আমাদের সুরক্ষার প্রয়োজন আছে। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি কিছুটা বেড়েছে। ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবছর পণ্যের দাম বেশি, আর বিক্রেতাদের প্রত্যাশা সময়ের সাথে সাথে বাড়বে বেচা কেনা। ওবায়দুর রশিদের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 4 দিন আগে শুরু হলেও এখনও চলছে স্টল গোছানোর কাজ। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সপরিবারে মেলা প্রাঙ্গণে ক্রেতারা পছন্দের পণ্য কিনতে দর কষাকষি। আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক মানুষ খুবই কম, তো ওয়েদারটা যদি আরেকটু যদি ভালো হয়, রোদ পড়ে, তো আমি মনে করি যে আশা করি মানুষ আরও আসবে। স্টল ভালোই দেখতেছি, প্রাইসটা আমার একটু হাই লাগতেছে, তারপরে ওকে সুন্দর ভালো চলতেছে, দেখা যাক কি হয় সামনে। বিক্রেতারা বলছেন ক্রেতাদের জন্য তারা নতুন পণ্য যেমন এনেছেন তেমনি দিচ্ছেন বিভিন্ন ছাড়। আশা করি দিন যাবে, বাড়বে, কাস্টমার রেসপন্সও ভালো, আমাদের সেলও আলহামদুলিল্লাহ ভালো। আশা করি ভালো হবে, দেখা যাক আগে কি হয়, দেখি সেল কেমন হইতে পারে, তবে আমাদের এক্সপেকটেশন আছে যে অনেক ভালো হবে। বাণিজ্য মেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্মরণ করিয়ে দিচ্ছে এই প্যাভিলিয়ন, যেখানে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের ইতিহাস। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ঢাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্যের শেষে ফারুক হাসানকে বাধা দেয় সেখানে থাকা জনতা। পরে সমাবেশস্থল ছাড়তে গেলে তার উপর হামলা হয়। আহত ফারুক হাসানকে ঢাকা মেডিকেলে নিয়ে যান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে সমাবেশে বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ফারুক হাসান। তিনি বলেন, যে সংবিধান ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই সংবিধান মানা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন সরকার বাদী হয়ে 21শে অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা করেন। সজিবুর রহমান সজীব মামলার 14 নম্বর এজাহার নামীয় আসামি। দেশের বিচার ব্যবস্থাকে দুর্বল ও ত্রুটিপূর্ণ উল্লেখ করে বাংলা একাডেমির সভাপতি ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, যদি অপরাধীর বিচার দ্রুত সময়ের মধ্যে না হয় তবে মানুষ বিচারের সুফল পায় না। আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে ও সামাজিক পরাজয়ে বেশি হয়েছে বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেছেন, যে রাষ্ট্রে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যায় সে রাষ্ট্রের সার্বিক উন্নতি হয় না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় সাবেক আওয়ামী লীগ সরকারের বলে মন্তব্য করেন তিনি। তরুণদের সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার পক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অংশ নেয়। 3 মাসে 4 মাসে খুব বেশি হলে 6 মাসে। আর এখন তো হত্যাকাণ্ডের বিচার 5 বছরের মধ্যে কোনো রায় হয় না। এটা আমাদের সরকার যাদের আমরা পেয়েছি ক্ষমতায় তাদের এবং বিচার বিভাগের একটা সীমাবদ্ধতা। যদি অপরাধের বিচার, খুন খারাপির বিচার অল্প সময়ের মধ্যে না হয়, জেনারেশনের পর জেনারেশন চলে যায়, তাহলে তো সেই বিচারের যে কল্যাণকর দিক সেটা জনজীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে হয় না। বাংলাদেশে খাদ্য শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খলিল কুলিনারি আর্ট সেন্টার। দুপুরে রাজধানীর মতিঝিলে নিজস্ব কার্যালয়ে আর্ট সেন্টারের উদ্বোধন করেন মাস্টার শেফ মোহাম্মদ খলিলুর রহমান। সে সময় তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রান্না খাতে প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য বেকার যুবককে দক্ষ করে গড়ে তুলতে চান তিনি। এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হবেন তারা আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা লাভ করবেন। অনুষ্ঠানে বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান ছিলেন। আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে আমরা চেষ্টা করব ওয়েস্টার্ন এবং সারা পৃথিবীর সবচেয়ে যেটা আধুনিক কারিকুলাম, সেই কারিকুলাম দিয়ে খলিল কুলিনারি আর্ট সেন্টার যেন আধুনিক একটা কিচেন হতে পারে। এখান থেকে শত শত স্কিল ডেভেলপমেন্ট করে তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে। দ্রব্যমূল্য ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ সফররত ইউকে বিসিসিআই এর প্রতিনিধি দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে সংস্কার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যেন ব্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে পারেন। সে সময় বিনিময় হার, রিজার্ভ, রপ্তানি, পোর্ট হ্যান্ডলিং, রেট সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক, ইউকে ভিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ও ইউকে ভিসিসিআই সভাপতি এমজি মাওলা মিয়া সহ অন্যরা। So all the factors are looking positive for inflation to come down. Yes, we had a flood, we had a very long period of rainy season, so the winter crop didn't come on time. But now, potato is 40 taka, kopi, full kopi, cauliflower is 2 taka, they're feeding it to the cows. So the old story is back. So what I'm saying is that, yes, whatever goes up must come down if the policies are correct. বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতারা। একই সঙ্গে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তরুণ ছাত্র সমাজকে সজাগ ও সোচ্চার থাকতে বলেছেন দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। জাতীয় প্রেস ক্লাবে জাগবার ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই অভ্যুত্থানের মতো ছাত্রদের ভূমিকা রাখতে হবে। বলেন, এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না। সম্মেলনে আব্দুর রহমান ফারুকীকে সভাপতি এবং জীবন আহমেদ অভিকে সাধারণ সম্পাদক করে জাগপা ছাত্রলীগের 7 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জে হকার ও অটোরিকশা চালকের কাছে জিম্মি হয়ে পড়েছেন শহরবাসী। শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান। নারায়ণগঞ্জ থেকে রুমন রেজার পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
চাষাড়া থেকে নিতাইগঞ্জ এই 2 কিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জের প্রধান সড়ক, আর একটি সড়ক খানপুর থেকে পঞ্চবটি। এই দুইটি সড়ক ছাড়া রয়েছে অলিগলির কয়েকটি সড়ক। হাজার হাজার যানবাহন চলাচল করার কারণে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যানজট বাইরে গেছে গা। যানজট কিসের কারণে বাড়ছে? অটো বাইরে গেছে গা। কোনো শৃঙ্খল নাই, ট্রাফিক শৃঙ্খল তো নাই। আর রাস্তা যে আমরা পারাপার হই এখন খুব রিস্ক। 20 লাখ লোকের বসবাস নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। বৈধ ও অবৈধভাবে প্রতিদিন পায়ে চালিত 8,000 রিকশার পাশাপাশি চলছে 25,000 ব্যাটারি রিকশা ও ইজি বাইক। ভ্যান গাড়িতে ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে হকারদের নিয়ন্ত্রণে থাকছে এই সড়ক ও ফুটপাত। রাস্তার দুই পাশে ফুটপাত, রাস্তার মধ্যে এসে পড়ছে। পরীক্ষা দিল, অনেক লেটে যাওয়া হয়েছে, আর সবসময় লেগেই থাকে, সারাক্ষণ জ্যাম এখানে। শহরে বাস ও ট্রাক চালানোর জন্য সিরাজদৌলা রোড দিয়ে বিকল্প ব্যবস্থা থাকলেও সেই সড়ক ব্যবহার না করে প্রধান সড়ক দিয়েই চলছে বাস ট্রাক। বিরাট বিরাট বড় বড় গাড়ি, বাস, ট্রাক দিনের বেলা চলতেছে। ড্রাইভারদের অসচেতনতার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এই যে আপনার রাস্তাঘাটটা দুইটা যানজট লাগায় রাখছে, ওই যে ফলের দোকান 3-4টা করে ভ্যান গাড়ি বহাতে হয়। পুলিশ সুপার জানিয়েছে অবৈধ ইজি বাইক ও যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা শহরের যেসব কেন্দ্রগুলো এন্ট্রি পয়েন্ট ছিল, অবৈধ ইজি বাইক আসার ব্যাপারেও আমরা খুব বাধা ধরা নিয়ম করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অচিরেই যানজটের আরও দৃশ্যমান উন্নতি হবে বলে মনে করি আমরা। সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে যানজটের দুর্ভোগ থেকে রক্ষায় দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থা চায় নগরবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বিষয়ে গোলটেবিল সংলাপে একথা বলেন সার্জিস আলম। গোলটেবিল বৈঠকে জামায়াত ইসলামের চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ও বিভিন্ন পেশাজীবীরা বক্তৃতা করেন। দেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতার পক্ষে, এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। আগামী 5 জানুয়ারির মধ্যে ছাত্র সংসদের রোড ম্যাপ ঘোষণা না করলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা সমন্বয়ক শামসুর রহমান সুমন জানান, গণঅভ্যুত্থানে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসলেও এর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠান করতে দেবে না বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে ফরিদপুরে আলোচনা সভা ও সমাবেশ করেছে বিএনপি। ফরিদপুরের সদর উপজেলার পাটচরে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করবেন না। ফরিদপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোফাজ্জল শেখের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। 2024 সালে সড়ক দুর্ঘটনায় সারা দেশে 8,543 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 12,608 জন। রাজধানীতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রতিবেদনে প্রকাশ করে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান,
329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2570 জন নিহত এবং 3151 জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী দেশে রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত ও 315 জন আহত হয়েছেন। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত এবং 155 জন নিখোঁজ রয়েছেন। 2023 সালের তুলনায় 2024 সড়কের দুর্ঘটনায় 1.54% এবং নিহত 7.50% বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, বিগত 10 বছরে মোটরসাইকেলের সংখ্যা 15 লাখ থেকে বেড়ে 60 লাখ হয়েছে। নতুন করে 60 লাখ ব্যাটারি চালিত রিক্সা চলাচলের পাশাপাশি ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং ট্রাফিক আইন না মানা সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ার অন্যতম কারণ। এবার খেলার খবর। প্রাঙ্গণে টুর্নামেন্ট উদ্বোধন করেন মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। টুর্নামেন্টে কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ, রেডিও সহ বিভিন্ন মাধ্যমে 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 2 সদস্যের দলগুলো 8টি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল সহ 67টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অফিসিয়াল আম্পায়াররা। নোয়াখালীতে সোনাইমুড়ি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী নুরুল আমিন খান। সোনাইমুড়ি যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে রথি ব্লু ডেমন্স 2-0 গোলে কুমিল্লা সিটি ফুটবল একাডেমিকে হারিয়েছে। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সারা দেশে জনসংযোগ 6 থেকে 11 জানুয়ারি। সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি। নির্বাচনের তারিখ নির্ভর করবে কতটুকু সংস্কার জনগণ চায় তার উপর, বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত ব্রিটেন। ইজতেমা মাঠে হামলা ও হত্যার জন্য সাতপন্থীদের বিচার চান সুরাই নিজামপন্থীরা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা বন্ধের দাবি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক। BFDC ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ বিদায়। শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে LED লাইট ব্যবহারে সাফল্য। প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। এবং রংপুরের দাপুটে পারফরমেন্সে শেষ হলো BPL এর ঢাকা পর্ব। রামতলায় এনামুল বিজয় স্কিনের ধারাবাহিক আধিপত্য। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।